হ্যালো স্টুডেন্টস, অথবা বলতে পারি উড বি টিচার্স, তাই তো? অনেক দিন পর টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। তো আশা করি সবাই খুব খুশি, কিন্তু শুধু খুশি থাকলেই হবে না, তোমাদেরকে সেই মতো প্রিপারেশন নিতে হবে। আমরা সবাই জানি যে একটা নোটিফিকেশন এসছে যে একটা রিক্রুটমেন্ট হবে এসএলএসটি টিচারের, কিন্তু এখনও ফুল ডিটেলসটা আমরা পাইনি। তবে আমাদের এটুকু শিওর রয়েছে আমরা যে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, সেখানে জিকে, ম্যাথ আর ইংলিশ তোমাদের তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের দরকার প্রথমে প্রিলিমিনারি টেস্টের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করা, কারণ এটা কোয়ালিফাই না করতে পারলে আমরা সাবজেক্টের যে ক্লাসগুলো করবো বা সাবজেক্টের যে পরীক্ষাটা দেবো সেটা দিতেই পারবো না। তো প্রিলিমিনারি টেস্টটা কতটা ইম্পর্ট্যান্ট তোমরা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো। তো তাই জন্য এখন থেকে প্রিপারেশনটা শুরু করা খুব দরকার, ঠিক আছে? তো ম্যাথ নিয়ে আমি জানি যে অনেকেরই অনেক প্রবলেম হয়। অনেকেই আছো যারা মনে করো যে আমরা ম্যাথে উইক, কারণ অনেকেই আছো যারা আর্টস গ্রুপ থেকে বিলং করছো বা কমার্সে আছো, যাদের মনে হয় যে ম্যাথটা অতটা আমার ভালো নয়। তো তাদের একটা চিন্তা রয়েছে যে পিটিতে আমি ম্যাথটাকে ক্লিয়ার করব কি করে, কোশ্চেন সলভ করব কি করে, এই একটা প্রবলেম অনেকের মধ্যে হয়। তো তাদের জন্য আমি বলে দিই যে আমি একদম বেসিক থেকে ম্যাথ করানো শুরু করব। যারা ম্যাথ একটু জানো তাদের জন্য হয়তো প্রথমে মনে হবে যে ম্যাম এগুলো তো আমরা জানি, কিন্তু আমি একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব যাতে সবাই বুঝতে পারো। আর তার সাথে যারা অলরেডি কিছুটা জানো তাদের জন্য কিছু নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে, শিখতে পারবে, এটুকু বলতে পারি। আর আমি ম্যাথ যেভাবে করাই সেটা হলো প্রথমে কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করি, দেন তার কিছু ইজি কোশ্চেন সলভ করাই, দেন কিছু হার্ড কোশ্চেন্স করতে দিই, তারপর তোমাদের সেগুলো বলে দিই। তো চলো আমরা দেরি না করে এবার শুরু করি ক্লাসটা। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দেখে নেব যে ম্যাথ সিলেবাস কি আছে। তার আগে আমাকে একটু বলো যে আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে, অডিবল? আমি ঠিকঠাক কি শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা। আর তোমরা চাইলে মিউট করে চ্যাটে আনসার দিতে পারো, আর তার সাথে সবাই চাইলে ক্যামেরাটাও অফ রাখতে পারো, ঠিক আছে? ওকে ওকে, তো স্টার্ট করছি। প্রথমে আমি ম্যাথ সিলেবাসটা দেখাচ্ছি। তো আজকে আমাদের ম্যাথমেটিক্স ক্লাস 1। প্রথমেই দেখে নিই যে ম্যাথসের সিলেবাসে কি কি রয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট হচ্ছে সংখ্যা তত্ত্ব। অনেকেরই বাংলা টার্মে প্রবলেম হয়, তো আমি তার সাথে ইংলিশ টার্মগুলোও বলে নিচ্ছি। এটা সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম। সেকেন্ড রয়েছে লসাগু ও গসাগু মানে এলসিএম অ্যান্ড এইচসিএফ। সরল যে মানে হলো সিম্পলিফিকেশন, পাটিগণিত বা অ্যারিথমেটিক, বীজগণিত বা অ্যালজেব্রা। তো সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমে আমাদের বিভিন্ন ধরনের নাম্বারস নিয়ে পড়তে হবে, তাদের কনসেপ্ট নিয়ে পড়তে হবে। এলসিএম আর এইচসিএফ আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো যে এলসিএম এইচসিএফ ফাইন্ড করতে দেয় অনেক সময়, বা এখান থেকে কিছু পাটিগণিতের কোশ্চেনও আসতে পারে। নেক্সট হচ্ছে সরল বা সিম্পলিফিকেশন। সরল বা সিম্পলিফিকেশনে খুব ইজি, খুব সহজ সিম্পলিফিকেশন তোমাদের জন্য দেবে। সেখানে হয়তো ওই যোগ বিয়োগ গুণ ভাগ এরকম টাইপেরই, কিন্তু একটু হয়তো বড় দিতে পারে, এর থেকে কঠিন তেমন কিছু আসবে না। পাটিগণিতের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো আমি তোমাদের দেখাবো যে কি কি চ্যাপ্টার্স রয়েছে। বীজগণিত মানে অ্যালজেব্রা, যেখানে এক্স ওয়াই জেড এগুলো নিয়ে কাজ করতে হয়, সেটা আস্তে আস্তে আমরা যাব, দেখব, শিখবো। তো পাটিগণিতের কথায় যখন আসলাম, একবার একটু দেখে নিই যে পাটিগণিতে কি কি চ্যাপ্টার্স রয়েছে। তো এই দেখো পাটিগণিতে যা যা তোমাদের পড়তে হবে তার লিস্ট। প্রথমত অনুপাত পড়তে হবে, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, মিশ্রণ, সরল ও চক্রবৃদ্ধি সুদ, কার্য ও সময়, নল ও চৌবাচ্চা, গড় ও বয়স, দূরত্ব সময় ও গতিবেগ, ট্রেন,
আর নিচে এখানে যেটা রয়েছে সেটা হলো নৌকা ও স্রোত, তো এটাও তোমাদের পড়তে হবে। তো এই হলো আমাদের পাটিগণিতের সিলেবাস। ইংলিশ টার্মগুলো কি তোমাদের দরকার আছে? তাহলে চ্যাটে একটা ইয়েস লিখে দাও। যদি কারোর ইংলিশ টার্মগুলো জানার দরকার থাকে একটা ইয়েস লিখে দাও। ওকে, কয়েকজন লিখছো যে দরকার আছে, ঠিক আছে, আমি ইংলিশ টার্মগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে অনুপাত। অনুপাত হলো রেশিও। অংশীদারি কারবার, অংশীদারি কারবার মানে হলো পার্টনারশিপ। শতকরা হলো পার্সেন্টেজ। লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। মিশ্রণ বা মিক্সচার। সরল ও চক্রবৃদ্ধি সুদ মানে হলো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কার্য ও সময় হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। নল ও চৌবাচ্চা মানে পাইপ অ্যান্ড সিস্টার্ন। গড় ও বয়স অ্যাভারেজ অ্যান্ড এজেস। দূরত্ব, সময়, গতিবেগ নিয়ে আলাদা করে কিছুই বলা নেই, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। আর ট্রেন তো তোমরা বুঝতেই পারছো। নৌকা ও স্রোতের ইংলিশ হলো বোট। বোটের যে বোট অ্যান্ড স্ট্রিমের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে ডিনোট করা হয়েছে। আশা করি ক্লিয়ার সবার অ্যারিথমেটিকের সিলেবাস। ওকে ওকে ওকে, তো তোমরা বলছো ক্লিয়ার হয়ে গেছে, তো বাকি সিলেবাসটা দেখে নিই। আর কি পড়তে হবে? আমাদের জ্যামিতির কিছুটা পার্ট পড়তে হবে, খুব ডিটেলসে আমাদের জ্যামিতি দরকার নেই, কিছুটা পার্ট, যেটুকু পার্ট তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি সেটুকুই দেখাবো। পরিমিতিও তাই খুব বেশি পড়তে হবে না, যেটুকু দরকার দেখাবো। আর তার সাথে দুটো টপিক আমি রেখেছি, সেটা হচ্ছে ক্যালেন্ডার আর ঘড়ি। এই দুটো টপিক থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, তো এই জন্য এই দুটো টপিক আমি রেখেছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম। সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম শুরু করার আগে আমি সবাইকে একটু বলে নিই যে সিলেবাসটা সম্বন্ধে কারোর কি কোনো কোয়ারিজ আছে তাহলে আমাকে চ্যাটে জিজ্ঞাসা করে নাও। কারোর কি কোনো কোয়ারিজ আছে সিলেবাস নিয়ে? ওকে, তো আমি স্টার্ট করছি সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম। তো নাম্বারস বা সংখ্যা এগুলো কি ম্যাথের একটা বেস। তো আমাদের একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে যে সংখ্যা কি কি ধরনের হয়। আমি প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে সেই নিয়ে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথম আমরা স্টার্ট করছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। তো স্বাভাবিক বা সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস 1 থেকে স্টার্ট হয়। 1 থেকে স্টার্ট হয়ে 1, 2, 3 এইভাবে তুমি যত সংখ্যা গুনতে পারছো সেই সব সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। নেক্সট কি আছে? অভগ্ন সংখ্যা বা হোল নাম্বারস। অভগ্ন সংখ্যা বা হোল নাম্বার 0 থেকে স্টার্ট হয়। 0, 1, 2 এরকম করে যত সংখ্যা তুমি গুনতে পারছো সেটাকে বলা হয় অভগ্ন সংখ্যা বা হোল নাম্বারস। তো এই স্বাভাবিক সংখ্যা আর অভগ্ন সংখ্যার মধ্যে একটাই তফাৎ দেখা যাচ্ছে, সেটা কি? স্বাভাবিক সংখ্যায় এই 0 যে এলিমেন্টটা আছে বা টার্মটা আছে এটা নেই, যেটা কিনা অভগ্ন সংখ্যায় রয়েছে। তো এছাড়া এদের মধ্যে আর কোনো তফাৎ নেই। এরপরে কি? পূর্ণ সংখ্যা। যখন আমরা এই যে স্বাভাবিক সংখ্যা, অভগ্ন সংখ্যা এগুলোকে নিয়ে কথা বললাম, আমরা তখন কোনো রকমের ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার নিয়ে কথা বলিনি, কিন্তু ওগুলো তো এক্সিস্ট করে। লাইক আমি যদি বলি -4, -3, -1, তো এই সংখ্যাগুলোও তো রয়েছে। তো এই সংখ্যাগুলো তাহলে কি সংখ্যা? সব ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ নাম্বার 0 আর সব ধনাত্মক সংখ্যা মিলিয়ে যত সংখ্যা হয় তাদেরকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। তো
তো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যার মধ্যে তাহলে কে কে পড়ে? যত নেগেটিভ নাম্বার আছে, এখানে আমি দুটো লিখে দিয়েছি, -2 -1, তার সাথে 0 1 2 3, এই সব নাম্বার হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো আমরা এতক্ষণ পড়লাম 0 থেকে যত ধনাত্মক সংখ্যা আছে সেটা কি হোল নাম্বারস বা অভগ্ন সংখ্যা ছিল। এর সাথে আমরা যদি ঋণাত্মক সংখ্যাটাকে যোগ করে দিই তাহলেই সেটা তৈরি হয়ে যাবে পূর্ণ সংখ্যা। নেক্সট তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, এমন একটা সংখ্যা বলো যা অভগ্ন সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। একটু চ্যাটে উত্তর দাও। এমন একটা সংখ্যা যা অভগ্ন সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। সবাই একটু চ্যাটে আনসার দাও। কোন সংখ্যা রয়েছে যা অভগ্ন সংখ্যা মানে হোল নাম্বারস কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়? ওকে, বাস্তব সবার আগে দিয়েছো রাইট, অদ্রিজা, পিয়ালি, সুমনা, অদিতি, প্রিয়াঙ্কা, পূজা, সৌভিক, রাখেহরি, অদ্রিজা, অনিতা, SM, সংযুক্তা, বিদিশা, দেবারতী, সবাই ঠিক, একদম ঠিক। 0 সানা রাইট 0। তো এমন একটা সংখ্যা যা অভগ্ন কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তা হলো 0। নেক্সট আমরা যাচ্ছি মৌলিক সংখ্যা, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা মৌলিক সংখ্যা একদম কাকে বলে সেটা থেকে শুরু করছি। যে সংখ্যা শুধুমাত্র 1 ও সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়, বিভাজ্য হয় মানে ভাগ যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5, এই 5 সংখ্যাটা একমাত্র 1 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমি বলতে পারি যে এর সংখ্যাটা কি মৌলিক সংখ্যা। কি করে চিনলাম? যে সেই সংখ্যাটা যদি 1 আর সেই সংখ্যা দ্বারাই শুধুমাত্র ভাগ যায় তবে আমরা সংখ্যাটাকে বলবো মৌলিক সংখ্যা। দেখো 7 কি কি দিয়ে ভাগ যায়? 1 আর 7, এছাড়া আর কোনো সংখ্যা নেই যা দিয়ে 7 ভাগ যায়, তো তার মানে 7 কি মৌলিক সংখ্যা। একই কারণে 17ও একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো তোমরা সবাই আমাকে একটা একটা করে এক্সাম্পল দাও মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারসের। যে কোনো একটা এক্সাম্পল দাও প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার। হ্যাঁ সংযুক্তা রাইট, বাস্তব হ্যাঁ, কুনাল, নবকুমার, পিয়ালি রাইট, নিতা পিয়ালি হ্যাঁ, অদ্রিজা স্বপ্না হ্যাঁ, সবকি পাঠশালা, আমাদেরও এখানে সবকি পাঠশালা চলছে রাইট, দেবারতী রাইট, ভেরি গুড। খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছ তোমরা, তাহলে আমি আরো একটু হার্ড লেভেল কোশ্চেন করাতে পারবো মনে হচ্ছে। চলো নেক্সটটায় যাই, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারস। যে সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাকে বলে যৌগিক সংখ্যা। আরেকভাবে আমরা বলতে পারি কি, যা মৌলিক সংখ্যা নয় সেটাই কি যৌগিক সংখ্যা। একদম সিম্পল ভাবে বললাম, যা মৌলিক সংখ্যা নয় সেটাই কি যৌগিক সংখ্যা, মানে যে ছেলে নয় সেই মেয়ে, এরকম একটা। তো যেমন ধরো 15, এই 15 সংখ্যাটার আমি যদি কি করি, যে কি কি দিয়ে ভাগ চাই 15 সংখ্যাটা ভাবি, কি কি দিয়ে ভাগ যায়? 15 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায় আর 15 দিয়ে ভাগ যায়। তাহলে আমার মৌলিক সংখ্যা হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল? 1 আর সেই সংখ্যা দিয়েই শুধু ভাগ যাবে, কিন্তু এখানে তো তা মিলল না, কারণ এটা 3 দিয়েও ভাগ গেল আবার 5 দিয়েও ভাগ গেল। তাহলে আমরা বলতে পারি যে 15 নাম্বারটা কি একটা যৌগিক সংখ্যা। একই কারণে 27কেও আমরা বলছি যৌগিক সংখ্যা। এবার একটা কোশ্চেন আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আনসার দাও, সবাই চ্যাটে আনসার দাও। ভেরি গুড, ভেরি গুড, রাইট রাইট। অদ্রিজা একটু ভুল হয়ে গেল, পিয়ালি একটু ভুল হচ্ছে, সংযুক্তা ভুল হচ্ছে, একটু ভেবে দেখো। বাকি যারা আনসার দিয়েছো একদম ঠিক আনসার দিয়েছো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 3 মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আনসার হবে বি। নেক্সট, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? আনসার, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ সৌভিক রাইট, সংযুক্তা 4 না,
সংযুক্তা 4 মৌলিক সংখ্যাই তো না, একটু ভেবে বলো। পিয়ালি আরেকটু ভাবতে হবে। হ্যাঁ অদিতি রাইট, এটাও 2। ম্যাম যদি কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে থাকে তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেবারতী, আমি চেষ্টা করব এর সাথে একটা ইংলিশ নিয়ে আসার, ঠিক আছে? তুমি একটু ক্লাসের পরে যোগাযোগ করো। সেরকম হলে যদি আমি দেখি বেশি স্টুডেন্টদের সুবিধা হচ্ছে তো তখন আমরা সেটা নিয়ে ভাববো, ঠিক আছে? তুমি যখন বলেছো আমি এটা নিশ্চয়ই ভাববো। আচ্ছা নিতা পিয়ালি রাইট 2। তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, কারণ একটু আগেই আমরা দেখলাম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আবার 2 এমন একটা মৌলিক সংখ্যা যেটা কিনা জোড়ও। তোমরাই ভাবো না, আমি যদি অন্য কোনো জোড় সংখ্যা নিই লাইক 4, 6, এই সব সংখ্যাই কি 2 দিয়ে ভাগ যায়, তাহলে এরা কি আর কোনোদিনও মৌলিক হতে পারবে? পারবে না, সম্ভবই না এদের মৌলিক হওয়া। তাহলে একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় তা হলো 2। ওকে সানা, ঠিক আছে আমি দেখছি। অদিতি প্রশ্নের ভাষা বেঙ্গলি তো থাকবে, কিন্তু বেঙ্গলির সাথে একটা ইংলিশ থাকতে পারে, ঠিক আছে? ইংলিশেও কোশ্চেনটা দিতে পারে, তবে বেঙ্গলি থাকবেই। আচ্ছা ইংলিশ ভার্সন, ওকে ওকে ঠিক আছে, আমি তোমাদের দেখলাম তোমরা একটু ক্লাসের পরে যে নাম্বারটা দেওয়া হয়েছিল তোমাদেরকে বা আমাদের ইনস্টিটিউটের সাথে যেভাবে যোগাযোগ করো, আমার সাথেও অনেকে যোগাযোগ রয়েছে, তো আমাকেও সেখানে বলতে পারো, ঠিক আছে, যে কি প্রবলেম হচ্ছে বা ইংলিশ ভার্সনে দিলে কার কার সুবিধা হয়। বাংলা ইংলিশ দুটোই ভার্সনে থাকাই ভালো। অদ্রিজা, ঠিক আছে অদ্রিজা, আমরা একটু আলোচনা করে নিই। তোমাদের যেটা ভালো সেটাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব, তোমাদের যেটা সুবিধা হয় সেটার জন্যই আমরা রয়েছি। তো পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে যখন তোমরা প্রিলিমিনারি টেস্ট দিচ্ছ তোমাদের আরেকটা বড় বিষয় হলো ক্যালকুলেশন। অনেকেই আছো ক্যালকুলেশন করতে অনেক বেশি সময় নিয়ে ফেলো, তো ক্যালকুলেশনটা তাড়াতাড়ি একটু করতে শিখতে হবে। তার জন্য আমি প্রতিদিন কিছু কিছু জিনিস তোমাদের শেখাবো, সেটা একটু মনে রাখতে হবে। যেমন আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাবো, অনেকের কাছেই হতে পারে এটা নতুন, সেটা হলো কি যে 11 দিয়ে গুণ কি করে করতে হয়। তাড়াতাড়ি গুণ করতে তো তোমরা সবাই পারো, সেটা আমি জানি, কিন্তু 11 দিয়ে গুণটা কি করে তাড়াতাড়ি করবে সেটা আজকে শিখবো। চলো, ধরো রয়েছে 23 ইন্টু 11, সবাই একটু মন দিয়ে শুনবে। 23 ইন্টু 11, হ্যাঁ ম্যাম আমাদের বাংলাতে অসুবিধা হচ্ছে না, দুটো হলেই বেটার, নেক্সট ক্লাস থেকে বেঙ্গল। আচ্ছা ঠিক আছে, চলো 23 ইন্টু 11, দেখো তোমাদের কাছে কিন্তু মেসেজও চলে এসেছে আইবিটি বারাসাতের তরফ থেকে, নেক্সট ক্লাস থেকে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন দুটোই থাকছে, তো চিন্তার কোনো কারণ নেই। দেখে নাও নেক্সট অঙ্কটা। 23 ইন্টু 11 কি আছে, ফার্স্টে আমরা কি করব, এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটা আমরা লিখবো। যেমন ইউনিট ডিজিটে 3 আছে, তো আমরা আগে কি লিখবো 3। নেক্সট আমরা কি করব, এর ঠিক আগের সংখ্যার সাথে যোগ করব, 3 আর 2 যোগ করলে হয় 5। তারপর এখানে যে সংখ্যা থাকবে সেটাকে লিখে দেব, তো আমাদের আনসার তৈরি হয়ে গেল। গুণ না করেই আমরা আনসার পেয়ে গেলাম 253। চলো তোমাদেরকে একটা কোশ্চেন দিই তাহলে, আমাকে বলো যে আচ্ছা এটা কি সবার ক্লিয়ার হয়েছে, এই যে গুণটা দেখালাম? কারোর কি ডাউট থাকলে একবার চ্যাটে বলো ডাউট আছে, তাহলে আমি রিপিট করব। সবকি পাঠশালায় আরেকবার? হ্যাঁ শিওর। 23 ইন্টু 11 করলাম, প্রথমে কি লিখলাম, 3টাকে এখানে লিখে নিলাম, 3 ইউনিট ডিজিট যা থাকবে সেটাকে লিখে নেব। তারপর কি করব, এর ঠিক আগের সংখ্যা দিয়ে যোগ করব, যোগ করে কত হলো 5, মানে 3 আর 2 যোগ করলাম 5 লিখলাম। এবার এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে লিখে দিলাম 253। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো রয়েছে 11 ইন্টু 26। প্রথমে আমরা কি করব, একদম শেষে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা লিখবো 6, তারপর কি করব 6 এর সাথে তার আগেরটাকে যোগ করব 8, আর লাস্টে গিয়ে এই সংখ্যাটাকে লিখবো 286। আনসার হয়ে গেল। ক্লিয়ার সবার? এই তো সৌভিক বলছি যে হ্যাঁ ম্যাম বলছি যে এক্ষেত্রে শুধু 11 সাথে গুণ করলেই তো প্রথমে সেই সংখ্যাটা বসাবো না? যদি ওই 11 জায়গায় যদি আমাদের 12 থাকে তাহলে আমরা কি করবো? তাহলে 6 দুগুণই তো তাহলে 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি কোনো সংখ্যার সাথে 11 গুণ থাকে তবেই এই নিয়মটা করবে।
যদি কোনো সংখ্যার সাথে 11 গুণ থাকে তবেই এই নিয়মটা হবে। আমি প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু তোমাদের ক্যালকুলেশনের ট্রিক দেখাতে থাকবো, ঠিক আছে? কারণ একবারে আমি যদি সব বলে দিই তোমরা মাথায় রাখতে পারবে না, সব গোজামিল হয়ে যাবে। তার থেকে একটা একটা করে শেখো, এখনো অনেক সময় আছে, একটা একটা করে ট্রিক শেখো, বাড়িতে সেটা প্র্যাকটিস করো। 11 দিয়ে অনেকগুলো গুণ আজকে বাড়িতে করো, তাহলে দেখবে এইটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। পরের দিন যখন ক্লাসে আসবে আর একটা নতুন গুণের নিয়ম শেখাবো, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা করতে দিই। 72 ইন্টু 11 আছে, এটার উত্তর কি হবে? এটা আমি সবার থেকে উত্তর চাই। হ্যাঁ, সৌভিক, কুনাল, গুড। আচ্ছা, বিদিশা, অদ্রিজা রাইট, স্বপ্না, পূজা রাইট, প্রিয়াঙ্কা রাইট, সংযুক্তা রাইট, বাস্তব, হ্যাঁ, রাখে হরি, পিয়ালি রাইট, নিতা রাইট। যদি 3 ডিজিট দিয়ে, হ্যাঁ এসএম 3 ডিজিটও সেম হবে, আমি 3 ডিজিট দিয়েও দেখিয়ে দেব। হ্যাঁ সানা, 792 রাইট, রাইট। চলো 3 ডিজিট নিয়ে যখন একটা কোশ্চেন আসলো তাহলে 3 ডিজিট দিয়ে একটা করা যাক। চলো আমি আগেরটাই গিয়ে একটা দেখাচ্ছি। 3 ডিজিট দিয়ে একটা গুণ, ধরো রয়েছে 231 ইন্টু 11, এটা রয়েছে। একই নিয়ম করব, প্রথমে 1 লিখব, 1-এর সাথে 3 যোগ করে লিখব 4, 3-এর সাথে 2 যোগ করে লিখব 5, লাস্টে গিয়ে এই 2টা লিখবো। তাহলে আনসার হয়ে গেল 2541। কি করলাম? লাস্টের যে ডিজিটটা ছিল সেটা লিখলাম, তার আগের সাথে যোগ করে লিখলাম, আবার তার আগেরটার সাথে যোগ করে লিখলাম, লাস্টে গিয়ে যে সংখ্যাটা ছিল সেটা লিখলাম। সো 2541 আনসার হয়ে গেল। ক্লিয়ার সবার এটা? কারো ডাউট থাকলে বলো। কারো ডাউট আছে? হ্যাঁ, পূজা আনসার দিয়েছে। নো, ওকে। তাহলে সবার ক্লিয়ার তো? ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা তাহলে আবার কিছু কনসেপচুয়াল কোশ্চেন করে নিই, মাঝে আবার একটা গুণ দেবো, দেখবো কার মনে আছে, ঠিক আছে? চলো নেক্সট আমাদের কোশ্চেন হলো, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি? খুব ইজি আনসার হবে, তাড়াতাড়ি আনসার দাও। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি? কুনাল রাইট, বাস্তব, বাস্তব একটু ভুল হচ্ছে, এটা যৌগিক সংখ্যা। সৌভিক রাইট, হ্যাঁ বাস্তব রাইট। এবার পূজা, নিতা রাইট, অদিতি রাইট, পিয়ালি, সঙ্গীতা, বিদিশা, স্বপ্না, রাখেহরি রাইট, ভেরি গুড। সুমনা, ভেরি গুড, ওকে ওকে। লাবণী, সংযুক্তা রাইট। যৌগিক, যৌগিকের ইংলিশ হলো কম্পোজিট নাম্বার, স্মলেস্ট কম্পোজিট নাম্বার। স্মলেস্ট কম্পোজিট নাম্বার। সানা এবার আনসার দাও, স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি? তো আমাদের এখানে স্মলেস্ট কম্পোজিট নাম্বার বা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হয়ে যাবে আনসার 4, মানে অপশন নাম্বার ডি। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। এবার দেখো, যখন আমি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার কথা বললাম তখন আমি বললাম 2, মানে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার 2, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার 4। তাহলে আমাকে বলো তো, এই যে 1 নাম্বারটা আছে এটা প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, মানে মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? কোনটা? 1 সংখ্যাটা প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? অদ্রিজা বলছে কোনোটাই না, পিয়ালি বলছে প্রাইম, সৌভিক বলছে প্রাইম, আচ্ছা বিদিশাও বলছে প্রাইম, সংযুক্তা বলছে প্রাইম, সুমনা প্রাইম কম্পোজিট ছেড়ে ইন্টিজারে চলে গেছে। অবশ্যই ইন্টিজার, কিন্তু প্রাইম না কম্পোজিট? হ্যাঁ সঙ্গীতা প্রাইম, বাস্তব কোনোটাই না, লাবণী কোনোটাই না। কোনোটাই না যারা বলছো তারা একদম ঠিক বলছো, কারণ দেখো সবচেয়ে ছোট যখন মৌলিক সংখ্যার কথা এলো আমরা 2 বললাম, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যার কথা আমরা 4 বললাম, তার মানে 1 নিশ্চয়ই মৌলিকও হবে না, যৌগিকও হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন ম্যাম
আপনি বললেন বলেই তো আমরা মানবো না যে 1 কিছুই হবে না, তো তারও একটা লজিক তো আছেই। তো এর লজিকটা কি চলো দেখে নি। ধরো আমি ভাবতে বসলাম 1 কে কি দিয়ে ভাগ করা যায়, 1 কে তো শুধুমাত্র 1 দিয়েই ভাগ করা যায়। আমরা যদি মৌলিক সংখ্যার যে ডেফিনেশনটা ভাবি সেটা কি ছিল, যে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। এবার এখানে তো সেই সংখ্যাটা আলাদা না, 1 তো নিজেই সেই সংখ্যাটা, তাহলে এর একটা মাত্র আমরা কি পাচ্ছি, যে একটা সংখ্যা পাচ্ছি যেটা দিয়ে একে ভাগ করা যায়। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে তো দুটো সংখ্যা পেতে হতো যেটা দিয়ে ভাগ করা যায়, কম্পোজিট বা যৌগিক সংখ্যা হতে গেলে আরো বেশি সংখ্যা পেতে হতো যেটা দিয়ে ভাগ করা যায়, যেটা আমরা পেলাম না। তার মানে আমরা বলতে পারি যে 1 কি মৌলিক সংখ্যাও না আবার যৌগিক সংখ্যাও না, মানে 1 প্রাইম নাম্বারও না আবার কম্পোজিট নাম্বারও না। ম্যাম 1 তো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এখানে প্রশ্নটা আমি কি করেছি যে 1 প্রাইম না কম্পোজিট। স্বাভাবিক সংখ্যা তো সব কটাই, 1 থেকে শুরু করে যত সংখ্যাতে যাচ্ছে সবই তো স্বাভাবিক সংখ্যা, কিন্তু তার মধ্যেও তো ভাগ হয়ে যাচ্ছে না, কিছু প্রাইম নাম্বার, কিছু কম্পোজিট নাম্বার, মানে কিছু মৌলিক সংখ্যা, কিছু যৌগিক সংখ্যা, সেই ভাগটার কথা বলছি। আচ্ছা, বোঝা গেল তো নাকি আরেকবার আমি বলবো? হ্যাঁ, না না বুঝতে পেরেছি। ঠিক আছে, চল নেক্সট যেটা একবার বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। 1 নাম্বারটা কি মৌলিকও না আবার যৌগিকও না। দেখো স্বাভাবিক সংখ্যা তো স্টার্ট হয়েছিল 1 থেকে, কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যে কি ছিল, কিছু সংখ্যা মৌলিক ছিল, কিছু সংখ্যা যৌগিক, যেমন 1 2 3 4। এখানে 2 কি ছিল মৌলিক সংখ্যা, 3 ও ছিল মৌলিক সংখ্যা, 4 ছিল যৌগিক সংখ্যা। কিন্তু এই যে 1 সংখ্যাটা আছে না, এটা মৌলিক সংখ্যাও না আবার যৌগিক সংখ্যাও না। কেন না? কারণ মৌলিক সংখ্যার ডেফিনেশনে কি ছিল, যে দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এক আর সেই সংখ্যা। যৌগিক সংখ্যার ডেফিনেশনে কি ছিল, অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। কিন্তু এই 1 যে সংখ্যাটা আছে এটা শুধুমাত্র এক দিয়েই ভাগ যায়, আর কাউকে দিয়েই ভাগ যায় না। তো তাই জন্য আমরা বলতে পারি যে এক সংখ্যাটা মৌলিকও না আবার যৌগিকও না। এবার কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম বুঝেছি। ঠিক আছে, এরপর আমাদের কনসেপ্টটা কি আছে, পরস্পর মৌলিক সংখ্যা, যার ইংলিশ হলো কো প্রাইম নাম্বারস। তো কি বলছে, যে দুটি সংখ্যার গসাগু এক, এখানে যাদের ইংলিশ টার্ম সুবিধা তাদের জন্য বলে দিলাম HCF, যে দুটি সংখ্যার গসাগু বা HCF 1 হবে তাদেরকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বারস। যেমন 15 আর 17। দেখো 15 আর 17 এই দুটো সংখ্যার HCF কি হয়, 1 হয় বা গসাগু 1 হয়। কারণ কি, এক ছাড়া আর কোনো এমন সংখ্যা নেই যেটা কিনা এই দুটোকেই ভাগ করতে পারে। তো সেই জন্য এই দুজনকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই যে দুটো সংখ্যা আছে না, এরা মৌলিক নাও হতে পারে। যেমন দেখো 15 কি একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, তার মানে কি যে মৌলিক না হলেও পরস্পর মৌলিক সংখ্যা হওয়া যায়। ক্লিয়ার? এবার আমাকে তোমরা একটা এক্সাম্পল দাও পরস্পর মৌলিক সংখ্যার। এক্সাম্পল দেখি সবার, পরস্পর মৌলিক সংখ্যার এক্সাম্পল। 29 31 রাইট। পিয়ালি, শুধু একটা সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে না, জোড়ায় জোড়ায় লিখতে হবে। নিতাও তাই, আরেকটা সংখ্যা লেখো। সুমনা রাইট, লাবণী রাইট, অদিতি রাইট, সংযুক্তা রাইট, হ্যাঁ, SM রাইট, রাখের রাইট, নিতা রাইট, হ্যাঁ, ওকে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা একদম ক্লিয়ার সবার? হ্যাঁ বিদিশা, ক্লিয়ার সবার? নেক্সট যাব। ওকে চলো, যমজ মৌলিক সংখ্যা। তো এক্ষুনি পড়লাম পরস্পর মৌলিক সংখ্যা, এখন পড়ব যমজ মৌলিক সংখ্যা। অনেকেই এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। তো যমজ মৌলিক সংখ্যার ডেফিনেশনটা কি, টুইন প্রাইম নাম্বারসের ডেফিনেশন কি, যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে অন্তর 2, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল বা ডিফারেন্স, ইংলিশ যারা বুঝতে পারছো তাদের জন্য ডিফারেন্স যেখানে 2 হবে তাদেরকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বারস। যেমন 11 ও 13, এই সংখ্যা দুটো কি টুইন প্রাইম নাম্বারস। কেন? এই দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স 2 আছে।
এবার পরস্পর মৌলিক সংখ্যা আর যমজ মৌলিক সংখ্যা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওখানে দুটো যৌগিক সংখ্যা বা একটা যৌগিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা কি হতে পারে? পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটো সংখ্যাকেই মৌলিক সংখ্যা হতে হবে, নয়তো কিন্তু এরা টুইন প্রাইম হতে পারবে না। তো দুটো সংখ্যাকেই কি হতে হবে? মৌলিক হতে হবে। হ্যাঁ, 15, 17, 17, 19। পিয়ালি 15 আর 17 একটা ভালো এক্সাম্পল বলেছো। 15 আর 17 কিন্তু যমজ মৌলিক না। দেখো এদের দুজনের মধ্যে ডিফারেন্স 2 আছে, কিন্তু এরা যমজ মৌলিক না। কেন না? কারণ 15 কি মৌলিক সংখ্যা না, 15 কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, তাই 15, 17 হবে না। এবার আশা করি ক্লিয়ার হলে এক্সাম্পলটা দেখে 21, 23 রাইট, বাকিদেরটা ঠিক দেখতে পাচ্ছি। হ্যাঁ কুনাল রাইট। এবার তোমরা বলো তোমাদেরকে এই নিয়ে কোনো কোয়ারিজ আছে? এই পরস্পর মৌলিক আর যমজ মৌলিক মানে কোপ প্রাইম আর টুইন প্রাইম নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যাঁ বিদিশা। নো ম্যাম, নো ম্যাম। ম্যাম বলছি পরস্পর মৌলিকের ক্ষেত্রে একটা যৌগিক ও একটা মৌলিক হতে পারে, তাই তো? হ্যাঁ। আর যেটা বললেন যমজ মৌলিক, সেটার ক্ষেত্রে দুটোই মৌলিক। দুটোই মৌলিক হতে হবে, নয়তো সেটাকে আমরা যমজ মৌলিক বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ম্যাম, 21 আর 23 কি করে তাহলে যমজ মৌলিক হচ্ছে? 21টা তো যৌগিক সংখ্যা, মানে 3 সাথে 21। 21 আর 23 হতে পারবে না। ও নবকুমারের একটা ভুল আছে, 21 আর 23 হতে পারবে না। 21 তো যৌগিক সংখ্যা, এরা শুধুমাত্র কো প্রাইম হতে পারবে, টুইন প্রাইম হতে পারবে না, পসিবল না। ঠিক আছে, এবার ক্লিয়ার হলো? হ্যাঁ, পিয়ালিরটাও হতে পারবে না। 27, 29 এর মধ্যে 27 কম্পোজিট আছে, হতে পারবে না। পিয়ালির আগে যে এক্সাম্পলটা দিয়েছিলে সেটা ঠিক ছিল। 15, 17ও হতে পারবে না। পিয়ালির এখনো অব্দি আনসার পাইনি একটা ঠিক। বোঝা গেছে? ম্যাম হ্যাঁ ম্যাম 17, 19 হতে পারে তো? হ্যাঁ, 17, 19 হতে পারে, কারণ দুটোই এখানে মৌলিক সংখ্যা আর এদের ডিফারেন্সটাও 2 আছে। এই দুটো হতে পারে। ঠিক আছে, আর কারোর কোনো কনফিউশন? সবার বোঝা গেছে? স্বপ্না 77, 79 হবে না, কারণ 77 কম্পোজিট নাম্বার, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নয়। আচ্ছা হ্যাঁ নবকুমার, ওটা কো প্রাইমের এক্সাম্পল দিলে ঠিক আছে। ওকে, তো আমি নেক্সটে যাচ্ছি। হ্যাঁ সুকন্যা 29, 31 হবে। ওকে চলো নেক্সটে যাই। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি সত্য? খুব ভালো করে পড়বে অপশনগুলো, দেন আনসার করবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে, ঠিক আছে? এই রকম কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় পাবে। সবাই আনসার দাও অপশন দেখে। অপশন নাম্বারটা শুধু লিখে দিও চ্যাটে, তাহলেই হবে। ওকে নবকুমার, ওকে কুনাল। অনেকের ভুল হচ্ছে, আবার অনেকের ঠিক হচ্ছে। ওকে আচ্ছা, তো মোটামুটি আমি সবারই একটা আনসার পেয়েছি। যাদের ইংলিশ টার্ম দরকার তাদের জন্য আমি একটু ইংলিশে বলে দিচ্ছি অপশনগুলো। ফার্স্টের যে অপশনটা রয়েছে সেটা হলো 0 ইজ আ ন্যাচারাল নাম্বার। অপশন বি রয়েছে 1 ইজ আ কম্পোজিট নাম্বার। অপশন সি 0 ইজ অ্যান ইন্টিজার। অপশন ডি নান অফ দিস। তো এখানে প্রথমে আমি প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব। 0 একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমরা যখন ন্যাচারাল নাম্বার পড়েছিলাম, কি পড়েছিলাম? যে ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে। তাহলে 0 তো ন্যাচারাল নাম্বার হওয়া পসিবল না, তাহলে এটা ভুল আছে। নেক্সট, 1 ইজ আ কম্পোজিট নাম্বার বা একটি যৌগিক সংখ্যা।
যৌগিক সংখ্যা কি এক হতেই পারে না, কারণ একটু আগেই আমরা অনেকটা আলোচনা করলাম যে এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তার মানে এই অপশনটাও ভুল আছে। সি, 0 একটি পূর্ণ সংখ্যা বা 0 ইজ অ্যান ইন্টিজার। তো ইন্টিজারের সময় আমরা কি পড়েছিলাম যে -2, -1, 0, 1, 2 এরা সবই কি ইন্টিজার। ইন্টিজারের মধ্যে 0 ছিল, তো তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন সি, আনসার হবে অপশন সি। অনেকেই ডি বলেছিলে, তারা এটা ভালো করে বুঝে নাও, অপশন সিটা ঠিক আছে। 0 ইজ অ্যান ইন্টিজার, 0 একটা ইন্টিজারের মধ্যেই পড়ে। ইন্টিজারের ডেফিনেশনে আমরা কি পড়েছিলাম, -2, -1, 0, 1, 2 এরা সবাই কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? কোনো ডাউট আছে? বাস্তব পরিবেশ, কারোর কোনো ডাউট? ওকে, ডাউট নেই মনে হচ্ছে। তো নেক্সটটায় যাওয়ার আগে নেক্সটটায় কি আছে, আচ্ছা আর একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, হোল নাম্বার আর ইন্টিজার্স এর ডিফারেন্স কি ম্যাম? হোল নাম্বার আর ইন্টিজার্স এর ডিফারেন্স হলো, চলো আমি আরেকবার তোমাদের পিপিটির ওখান থেকে দেখিয়ে দিই। হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে, আর ইন্টিজারে সব নেগেটিভ নাম্বারও থাকে। যেমন ধরো এই যে হোল নাম্বার স্টার্ট হয়েছিল কোথা থেকে, 0 থেকে, 1, 2, 3 সব নাম্বার হচ্ছে হোল নাম্বার। কিন্তু যখন আমরা ইন্টিজার পড়বো তখন কিছু নাম্বার আরো অ্যাড হবে, তারা কারা, সব নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা, যেমন -2, -1, এই সব হোল নাম্বারের সাথে যখন এগুলোও অ্যাড হয়ে যাবে, সেই সব নাম্বারকে আমরা বলি ইন্টিজার। সব নাম্বার মিলিয়ে বলি ইন্টিজার। মানে ধরো এটা ছিল হচ্ছে গার্লস, এটা ছিল চাইল্ড, এই গার্লস আর চাইল্ড মিলে ছিল হোল নাম্বার। এবার এদের সাথে যখন বয়েজরাও অ্যাড হয়ে গেল তখন হয়ে গেল পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এইভাবে ভাবো। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন? ম্যাম তবে যে গুণগুলো আমি দেখলাম 11 দিয়ে, তো সেক্ষেত্রে আমি এক্ষুনি বসে পড়ছিলাম যে 3 ইন্টু 11, আমরা যেটা শিখেছি প্রথমে যে মানে 383 ইন্টু 11, তো সেক্ষেত্রে 3 বসে যাচ্ছে সবার আগে, এবং 3 যোগ করলে তো সেক্ষেত্রে মানে 11 হচ্ছে, আবার 11, তাহলে সেটা ওই যে হাতে ধরছিস তখন সেটা কিভাবে অ্যাড হচ্ছে? হ্যাঁ, আমি এই কোশ্চেনটা একটু পরেই আসছিলাম, তোমাদেরকে করতে দিতাম এরকম একটা। চলো তুমি যখন বললে তাহলে এটা করে তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। এরকম যদি নাম্বার থাকে তখন আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই কি করে করব? একই পদ্ধতি, একটু মন দিয়ে দেখো। প্রথমে 3 লিখলাম, 3 এর সাথে 8 যোগ করার কথা, যোগ করলে হয় 11, কিন্তু আমাদের কি লেখার কথা, একটাই ডিজিট লেখার কথা। তো 11 এর আমরা এই 1টা লিখবো, হাতে থাকলো কে 1, তাহলে আমাদের হাতে রয়েছে 1। এবার আমাদের নেক্সট স্টেপ কি, 8 আর 3 অ্যাড করা, 8 আর 3 অ্যাড করলে হয় আবার 11, আমাদের হাতে 1 ছিল, তাহলে যোগ করলে হয় 12, 12 এর 2 লিখলাম, আবার হাতে 1 রয়েছে, এখানে এবার 3 লেখার কথা ছিল, এই একটা যোগ করে লিখলাম 4। অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে জানি, আমি তাই আরেকবার রিপিট করব। কি আছে আরেকবার শোনো, যাদের অসুবিধা হচ্ছে, ফার্স্টে এই লাস্টের ডিজিটটা লিখলাম 3, এবার আগের নাম্বারের সাথে অ্যাড করলাম 3 + 8 হলো 11, 11 এর 1 লিখলাম, হাতে 1 রাখলাম, 8 + 3 করলাম, আবার 11, 1 যোগ করে 12, 12 এর 2 লিখলাম, আবার হাতে 1। এবার 3 লেখার কথা ছিল, 3টা না লিখে হাতের একটা যোগ করে 4 লিখলাম। ক্লিয়ার সবার? যার ডাউট আছে আমাকে বলো, যার ডাউট আছে বলো। ডাউট থাকলে বলো, ক্লিয়ার হলেও একটু চ্যাটে লিখে দাও ক্লিয়ার। ওকে, ঠিক আছে। কোশ্চেনটা কে করেছিলে?
কোশ্চেনটা কে করেছিলে? এই 383 ইন্টু 11? না, আমি মানে আমি বুঝতে পারছি না, এখানে দেখা যাচ্ছে না তোমার নেমটা। নেম? অদ্রিজা দাস। হ্যাঁ, অদ্রিজা দাস। অদ্রিজা। অদ্রিজা, ভেরি গুড। এরকম করেই প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তো নেক্সট যাব। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, আবার এরকম একটা গুণ করতে দেব। চলো। এবার তোমাদের জন্য নেক্সট কোশ্চেন চলে এসেছে, স্ক্রিনে দেখে নাও কোশ্চেনটা, আর তাড়াতাড়ি ভালো করে পড়ে আমাকে আনসার দিয়ে দাও। আমি একটু যাদের ইংলিশ ভার্সন দরকার তাদের জন্য ইংলিশ ভার্সনটা বলে দিই যে এর মধ্যে কোনটা ট্রু। এ রয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যা মানে কো প্রাইম নাম্বারসটা প্রাইম অর কম্পোজিট হতে পারে। নেক্সট রয়েছে কো প্রাইম নাম্বারসকে প্রাইম হতে হবে। নেক্সট রয়েছে টুইন প্রাইম নাম্বারসকে কম্পোজিট হতে হবে। নেক্সট নান অফ দিস। এটা অপশন ডি হবে। ওকে, সবাই বলছে এ, সবাই বলছে এ। সবাই এ বলছে, তার মানে সবাই খুব ভালো করে শিখছো, সবাই ঠিক আনসার দিয়েছো যে কো প্রাইম নাম্বারস কি মৌলিকও হতে পারে বা যৌগিকও হতে পারে, মানে প্রাইমও হতে পারে বা কম্পোজিটও হতে পারে। ভেরি গুড। তাকে ওটি একটু দেখতে হবে। ফার্স্ট আনসারটা অপশন নাম্বার এ রাইট। আনসার এ রাইট, যে পরস্পর মৌলিক সংখ্যা কি মৌলিকও হতে পারে আবার যৌগিকও হতে পারে। আমরা ডেফিনেশনে কি করলাম সেটা দেখলাম। তো চলো নেক্সটে যাওয়া যাক। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখাচ্ছি, যে এই অঙ্কগুলো অনেকের সমস্যা হয় যে ভাবতে সময়টা বেশি নাও। তো এগুলো তাড়াতাড়ি কি করে করতে হয় বলবো আমি। কতগুলো 2 অঙ্কের সংখ্যা সম্ভব, মানে কতগুলো 2 ডিজিট নাম্বার আছে, এগুলোকে অনেকেই আমরা ভাবতে বসি কোথা থেকে শুরু হলো, 10 থেকে শুরু হলো, কত অবধি গেল। তো এত কিছু আমরা ভাববো না। কিভাবে করব? যদি তোমাকে 2 অঙ্কের বলে তাহলে তুমি 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা লেখো। 990। আচ্ছা, যদি তোমাকে 2 অঙ্কের বলে তাহলে তুমি 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা লেখো 99, মাইনাস চিহ্ন দাও। তার ঠিক আগের অঙ্ক ভাবলে 1 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা লেখো। সেটা কত? 9। তাহলে মাইনাস করলে হয়ে গেল 90। কিচ্ছু না ভেবেই এটার আনসার করতে পারবে। কিভাবে? 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা লিখবে 99, দেন মাইনাস করবে, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা লিখবে 9 করে। অডিও ব্রেক করছে। ওকে ওয়েট, আই থিঙ্ক কিছু প্রবলেম হচ্ছে, সাউন্ড আসছে না। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? প্লিজ ওয়েট।